দর্শক আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিকা ইশা। আমরা যারা ঢাকায় থাকি কুল কেনার সময় প্রায় সময় একটা কথা শুনি, এটা সাতক্ষীরার কুল অনেক ভালো হবে। কেন সাতক্ষীরার কুল এত বিখ্যাত সেটি জানার জন্যই আজকে আমরা হাজির হয়েছি সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলবো কুল চাষ এবং কেন সাতক্ষীরার কুল এত বিখ্যাত সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আমি তো ভাইয়া আসলে আপনার কুল বাগানে এসে একদম অবাক হয়ে যাচ্ছি যে চারিদিকে শুধু কুল গাছ না, একদম কুলে ভরা। মানে আমি কুল ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আমার তো সাতক্ষীরায় আপনাদের এই তালা উপজেলায় এসে ওই জিনিসটাই সত্যি মনে হচ্ছে যে এই যে আমরা ঢাকায় যারা থাকি তারা প্রায় সময় একটা কথা শুনি, ভ্যানে যখন কুল বিক্রি করে, এটা সাতক্ষীরার কুল অনেক ভালো হবে। তো আমাকে একটু বলেন যে সাতক্ষীরার কুলের এত প্রশংসা, এটা তো জানবই, এটা কেন? এখন একটু বলেন যে এই যে এত বিশাল জায়গা নিয়ে আপনার জমি কত এই কুলের? এখানে আমাদের 15 বিঘা জমি আছে। এখানে আপনার বিভিন্ন ধরনের জাত আছে। এখানে থাই আপেল আছে, বল সুন্দরী আছে, বেবি সুন্দরী আছে। হ্যাঁ, এই যে আমার হাতে যে কুলটা আপনি দিলেন আস্তে আস্তে, এটা কি থাই আপেল? এটা জাত হচ্ছে থাই আপেল। জি। আচ্ছা আচ্ছা ভাই, আমি একটু জানতে চাই আপনার কাছে যে কয় জাতের কুল আপনারা চাষ করেন? আমরা 4-5 রকমের জাত লাগাইছি বর্তমান। জাত আর আসবে, নতুন নতুন জাত আসবে। এখন 12 মাসে একটা জাত আসছে, আমরা সেটা হয়তো সংগ্রহ করার জন্য চেষ্টা করছি। আগামীতে সেটাও লাগানোর জন্য 12 মাসই হবে কুল। মারা লাগবে না, গাছ কাটাও লাগবে না, অটোমেটিক কুল হইতে থাকবে। একটা পাকবে আবার একটা আসবে ফুল, এই সিস্টেমে। ধরেন আমি হচ্ছে একটা কৃষক, আমি জানতে চাচ্ছি, আমি কুল চাষ আপনার কাছ থেকে শিখতে আসছি। আমাকে একটু বলেন যে এই যে আমি যখন কুল গাছ লাগাবো, এটা কোন সময়ে কোন মাসে লাগাবো? এটা আমাদের মাঘের শেষ ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত আমরা লাগাই। কুল লাগানোর জন্য আমাদের জমি প্রস্তুত করতে হয়। জমি প্রস্তুতের পরে আমরা চারা লাগাই সারিবদ্ধভাবে 6 ফিট বাই মানে 6 হাত বাই 6 হাত পর। হ্যাঁ, এটা কি ওই 6 হাত বাই 6 হাত যে বললেন? প্রথম পর্যায়ে আমরা যখন ফার্স্ট টাইমে লাগাই তখন 6 হাত বাই 6 হাত লাগাই। 1 বছর পরে এটা মাঝখান থেকে একটা করে মেরে দেই, তখন সারি টু সারির ডিসটেন্স হয় 12 হাত করে। 12 হাতের পরে এখন এইভাবে চলবে। আপনি কেন ডিসটেন্সটা করবেন? ডিসটেন্স না করলে আপনার যে 6 হাত থাকে গাছের অত্যন্ত ঝোপঝাড় হয়ে যায়, গাছগুলো ঘন হয়ে যায়, তো ফল ভালো হয় না, ফলের কালার ভালো আসে না, এই জন্য কুলের মানটা কমে যায়। তার মানে কি কুল গাছ হওয়ার জন্য মানে ডিসটেন্স থাকতে হবে? অবশ্যই অবশ্যই। দূরত্ব থাকলে কুল ভালো হয়? কুলটা ভালো হবে, চারিপাশে রোদ পাবে, আলো বাতাস পাবে, ওই কুলটার মান ভালো হবে, রং কালারও ভালো হবে, দামেও বেশি বেচা যাবে। তার মানে যেই গাছে কুল কম ধরে ওই গাছে কুলগুলা মিষ্টি হয় নাকি? কম মিষ্টির কম বেশি না, একটা গাছ তো আর একটা গাছের ভিতরে জড়ায় যায়, ওটা ফল ভালো হয় না। আর ফল ভালো হলো তলের যে ফলগুলো হয় ওইগুলোর মান ভালো হয় না। জি জি জি, ওই যে তলের ফল আছে ওটা ফল, এই যে তলের যে ফল হবে জড়ানো, ওর মানটা ভালো হয় না। এই জন্য গাছ টু গাছটে ফাঁকা থাকবে, তার ডিস্টেন্স থাকবে 12 হাত। তাহলে তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হয়। জি জি, অবশ্যই অবশ্যই। আমরা প্রতি বছর 1 বছর প্রথম লাগাই, তারপরের বছর একটা করে মেরে দেই, তারপরের বছর আরেকটা করে মেরে দেই। ভাই, এই যে কথার শুরুতে আপনি একটা কথা বললেন যে জমি প্রস্তুত, এখন আমি তো নতুন, আপনি আমাকে একটু বলেন যে জমি প্রস্তুতটা কুল চাষের জন্য কিভাবে জমি প্রস্তুত করতে হবে? আমরা জমি আপনার চাষবাস করার পরে চাষাবাদ করতে হবে। ট্র্যাক্টর, এখন বর্তমান উন্নত প্রযুক্তির ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করতে হয়। চাষ করার পরে এখানে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে, মাটি দিতে হবে, রাসায়নিক সার দেওয়ার পরে চাষবাস করার পরে এবার সারিবদ্ধভাবে আমাদের এই কুল গাছ লাগাতে হবে। লাগানোর পরে পরিচর্যা দিতে হবে। যখন মাটি অত্যন্ত শুকায় যাবে, এখানে পানি বা সেচের ব্যবস্থা করতে হবে। এভাবে পর্যায়ক্রমে তার ট্রিটমেন্ট, কীটনাশক স্প্রে করতে হবে যাতে পোকা না লাগে। কয় চাষ দিতে হয় জমিতে? প্রথমে আপনার এটা বড় গাড়ি দিয়ে, আমরা যেভাবে চাষ করি বড় গাড়ি দিয়ে 2-3টা চাষ দেই। চাষ দেওয়ার পরে মাটিটা শুকাই নেই, শুকাই নেবে রোলার দিয়ে মাটিটা গুঁড়ো করে একদম ধুলোর মতন করে নেই। নেওয়ার পরে যদি চারা সারিবদ্ধভাবে বসাই দেওয়ার পরে যদি রস জমিতে জো না থাকে, মানে পানির ব্যবস্থা লাগে জমির, সেখানে আমরা সেচের ব্যবস্থা করি। সেচ দেওয়ার পরে চারাটা বেঁচে গেলে ওখান থেকে আমরা ঘাসের জন্য আবার চাষাবাস পাওয়ার টলার দিয়ে তার ভিতর দিয়ে চাষবাস করি আমরা, আবার যেন কোনো আগাছা নাশক না হয়। এভাবে পর্যায়ক্রমে গাছে স্প্রেও করি, আবার পর্যায়ক্রমে চাষও করি। আবার গাছের গোড়ায় অনেক সময় যদি আবর্জনা হয় সেটা নিংড়ানি দিয়ে বা কোদাল দিয়ে ওটা পরিষ্কার করি পর্যায়ক্রমে। এইভাবে আমাদের
আস্তে 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 গাছ বড় হয়, আমাদের কার্যক্রমের সাথে আমার চলতেই থাকে। ভাই আমাকে যে বললেন যে চারা লাগান, তো চারাটা যখন লাগান তখন চারার বয়স কত থাকে, আর যখন চারাটা লাগালেন তার ঠিক কতদিন পরে হচ্ছে ফল ফুল আসা শুরু করে? আমরা মূলত চারাটা আমরা বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করি। চারা এনে লাগানোর প্রায় 7 থেকে 8 মাস পরে আমাদের প্রথমে ফুল ধরার পরে আস্তে আস্তে তখন আমরা বিভিন্ন রকম পরিচর্যা করি। আমরা বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করতে হয়, অল্প বিষ দিতে হয়, তারপরে এইভাবে পর্যায়ক্রমে আমরা ছত্রাকনাশক তখন প্রায় মাসে 1 বা 2 বার দিতে হয়, বিষও দিতে হয়। এইভাবে পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে ফল ধরা পর্যন্ত এভাবে ছত্রাকনাশক ব্যবহার করে যাই। ফল ধরার পরে আমরা অন্য ফলটা যখন আমরা বিভিন্ন ভিটামিন, বিভিন্ন কীটনাশক, বিভিন্ন ধরনের ছত্রাক তখন আমরা ব্যবহার করতে থাকি। ভাই আপনি তো খুব সুন্দর করে গুছিয়ে বলছিলেন কিভাবে ফুল আসে, কিভাবে ফল আসে, তারপর পরিচর্যা। আমরা ফল আসার পর কিভাবে আপনি পরিচর্যা করেন সেই বিষয়গুলো জানবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আমরা আছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুরুলিয়া ইউনিয়নের বড় কাশীপুর গ্রামে। কুল চাষিদের কাছ থেকে কুল নিয়ে অনেক তথ্য জানছি, আরও তথ্য জানবো একটি বিরতির পর। আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। ভাই আপনি বললেন মাটি শুকনা থাকতে হবে। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে একটা শব্দ শুনছি, এটা কি আপনাদের এই বাগানে কোনো চাষের শব্দ হচ্ছে? জি না, এটা আমরা হচ্ছে যে বইটা বেশি আপনার শুকায় যায়, মেলা শুকায় গেলে আবার কুলের গাছটা আওড়ায় যায়। এর জন্য আমরা এখন সেচের ব্যবস্থা আছে, সেচ দিচ্ছি। সেচ দেওয়ার পরে আপনার ফলও পরপর বড় হবে। এখন ভাঙবো, যেটা ছোট থাকবে, সেচ দেওয়ার পরে ওটা আবার পুনরায় এরকম বড় হবে। এই কারণে আমরা সেচ ব্যবস্থাটা মানে এটা সেচের মেশিনের শব্দ হচ্ছে? সেচের মেশিনে। ভাই আমরা যখন ঢাকায় কুলটা কিনে খাই, যখন এটা সত্যিকারের সাতক্ষীরার কুল হয়, আমাদের তো সবই বলে সাতক্ষীরার কুল, কিছু কিছু কুল যেটা আর সেটা কষ থাকে, স্বাদটা তেমন থাকে না, এটা কেন? যে কুলের বিভিন্ন ভাবে চাষ করে, এক জেলায় একভাবে চাষ হয়। আমাদের সাতক্ষীরা জেলার কুলের মানটা এত ভালো, কারণ অনেক জেলার আছে তারা ভালো চাষ বোঝেও না, ভালোভাবে করতেও জানে না। তারা হয়তো ছাল কাটার কারণে কুলের মানটা নষ্ট হয়ে যায়, এ কারণে হইতে পারে। কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার কুল এটা আসলে কোনো খারাপ বা কোনো রাসায়নিক দ্রব্য আমরা তেমন ব্যবহার করি না, এই জন্য আমাদের কুলের স্বাদটা আসলেই ভালো থাকে। ভাই এটা কি মাটির কারণে হতে পারে? অনেক সময় মাটির কারণেও হইতে পারে, আবার অনেকে আছে কি একটু কালার আসলে তারা কি করে, এটা লাভের আশায়, বেশি মুনাফার আশায় কুলটা কাঁচা থাকে, খাওয়ার উপযোগী হয় না, কিন্তু টাকার লোভে অনেক কৃষক কি করে ওই কাঁচা কুল ভেঙে দেওয়ার কারণে এই কুলটার মানটাই নষ্ট হয়ে যায়। এই আসলে এটা খাওয়ার উপযোগী না, আর আমরা খাইতেও পারি না, অথচ আমরা এটা নিয়ে বাজারে বিক্রি করতেছি। এর কারণে আমাদের যে ভালো কুলটার মান আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ এই কারণে আমাদের কুল, ওই যে কিছু কিছু কুল আপনার কষ্ট লাগে এই কারণে। ভাই এই যে কুল আপনি বললেন যে ভালো কুল, পরিপক্ক কুল, এটা আমরা আসলে বুঝবো কিভাবে যে এটা ভালো? আমাদের পরিপক্ক বা ভালো কুল চেনার উপায়, একটা কুলের দিকে আপনি তাকাইলে বুঝতে পারবেন এখানে একটা কুল আছে, একটা কুল আছে, একটা কুল আছে, এর ভিতরে এই কুলটা আপনার এখন পরিপক্ক হয়েছে। এই কুলগুলো আপনার এখনো পরিপক্ক ভালো হয়নি, এটা চিনতে পারবেন আস্তে কালার হবে, গা সাদা সাদা হয়ে যাবে, এটা বুঝতে হবে তাহলে এর কুলটা পরিপক্ক হয়েছে এবং খাওয়ার উপযোগী। এই কুলটা আপনি খাইতে পারবেন, এটা চলা। আর এটা এদের রসালো, টসটসি রসালো, এই কুলটা পাইকেছে ভালো, এর মানও ভালো। এই জন্য এই চেনার উপায় হচ্ছে সাদা হয়ে যাবে, আস্তে আস্তে গা সমান হয়ে যাবে। ভাই তাহলে অপরিপক্ক ফল কোনটা থাকে? পরিপক্ক ফল আপনি দেখেন, এই দিক তাকালে বুঝতে পারবেন, এই একটা ফল আছে, এটা এখন অপরিপক্ক ফল, এখনো গা থেকে দেখেন কুলের গা থেকে সবুজ ছাড়ায় নাই, এখনো কালারও ভালো আসে নাই, এখন গাও তো সমান হয় নাই, এটা বুঝতে হবে অপরিপক্ক ফল। এটা যখন পরিপক্ক হবে তখন আপনার ফলটা হবে টসটসে লাল এবং সাদা। আর আপনি দেখেন একটা ভালো ফলের দিকে তাকায় দেখেন, ফলটার গা অনেক সুন্দর, যেমন কালার হয়েছে তখন দেখেন সবুজটাও ছাড়াই গেছে, এখন গাটা কি আস্তে সাদা হয়েছে। ভাই তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা পরিপক্ক? জি জি, এটাতে প্রপার কালার এসেছে, এটা হচ্ছে এখন খাওয়ার উপযোগী। আপনি খেয়ে দেখেন, ওটা খেয়ে দেখবো? হ্যাঁ খেয়ে দেখেন। আচ্ছা, খুব মিষ্টি এটা। জি জি, একদম টসটসে স্বাদ। তারপরে এটা খেতে অপরিপক্ক ফল খেয়ে দেখেন এটা। আচ্ছা, এটাও খেয়ে দেখবো? ওটা খেয়ে দেখেন, তাহলে বুঝবেন আপনি কোনটা পরিপক্ক কোনটা অপরিপক্ক, কোনটা খাইতে স্বাদ ভালো আপনি বুঝবেন, তখন আপনি বুঝতে পারবেন। এটা পানসে স্বাদ। জি জি, এখনো ওটা পরিপক্ক হয় না। ঢাকা শহরের লোক বুঝবে না তো, ওরা যা পায় তাই খায়। আমরা যেটা পরিপক্ক ওইটাই খাই, আর আপনাদের জন্য ওইটা পাঠাই।
কিন্তু আপনারা তো ওই দামের কারণে হয়তো নর্মালটা কেনেন, সেটা খান, খেয়ে কারণ যে কুল ভালো না এ ভালো না এটা বললে হবে না। ভালো এইটা লাগছে হচ্ছে একদম মানে পাঞ্চে পাঞ্চে কষ 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 ওটা গালের লাগছে। এখন মানে যাবে না, বেঁধে যাবে না, আর আটকে এটা যাচ্ছে। খাইলেও স্বাদ লাগবে, আরো দুটো খেতে ইচ্ছে করবে। ভাইয়া তাহলে আজকে তো আপনার মাধ্যমে দর্শকদের খুব সুন্দর একটা তথ্য দিতে পারলাম জি। যে তারা কিভাবে বুঝবে যে কোন কুলটা পরিপক্ক এবং কোনটা আসলে কিনে খেতে হবে। জি জি। ভাই আমরা তো অনেক জায়গায় দেখি যে কুল গাছের উপর নেটিং করে, এটা জি। কেন করে? নেটিং করলে আপনার কুলটা পরিপক্ক করে ভালোভাবে ভাঙা যায়। কারণ এই যে নেটিং যদি না করি, এই কুলটা আপনার এখন মনে করেন একটু শক্ত হয়েছে, এটা পাখিতে আপনার ঠোক দিয়ে খেয়ে ফেলাবে। আর যখন আমরা এর ওপর দিয়ে নেটিং করে দেবো, নেটিং করলে আমার ইচ্ছা মতো আমি কুল পাকায়ে এটা বাজারজাত করতে পারবো, সেটা দামও অনেক বেশি পাওয়া যাবে। এ কারণে আমরা নেট দিয়ে এটা ছেঁকি। কিন্তু আমাদের এই মাঠে অপর্যাপ্ত কুল, হাজার হাজার বিঘি কুল, এই জন্য আমরা নেটিং করি পারি না। যারা অল্প অল্প আছে তারা নেটিং করে, আমরা এই কারণে করতে পারি না। মানে বেশি আছে বলে জি, জি, আপনারা জি। নেটিংটা করেন অনেক না। ব্যয়বহুল খরচ, অনেক বাঁশকুটি লাগে, অনেক ধরনের নেট লাগবে, এই কারণে আমরা করি না। যাদের অল্প আছে ফাঁকা জায়গায় তারা এটা নেটিং ব্যবস্থা করে, তারা পারে অল্পতে। আমরা বেশি আছে বিধায় আমরা পারি না এটা। কুল এই যে আমি দেখছি আপনার এই গাছটাতে হচ্ছে অনেক কুল, জি জি। এইটা কি মানে এটা কি এখন বিক্রির উপযুক্ত হয়েছে? না, এখন সবটাই উপযুক্ত হয়নি। আমরা যেটা উপযুক্ত হয়, আপনার তো একটু আগে দেখালাম, বললাম যেটা যেটা উপযুক্ত, একটা উপযুক্ত আছে, এর ভিতরে এই দুইটা আছে। এর ভিতরে যে ভালো ফলটা যেটা পরিপক্ক হয়েছে ওইটা বেছে বেছে পারি, টাকাটাও বেশি পাই। এই কারণে আমরা এই সুন্দর সুন্দর কুল ভাঙি। আমরা খারাপ কোনো কুল ভাঙি না, যাতে কি মানুষ খাইতে পারবে না সে কুল আমরা ভাঙি না। ভাই আপনি কুলটা যখন হয়ে যায় পরিপক্ক তখন এটাকে কিভাবে মানে বাজারজাত করেন? আমরা এখানে শ্রমিক দিয়ে এই কুলগুলো আমরা প্রথমে ভেঙে নিই এক জায়গায় করে। এটা আমরা কার্টন সিস্টেম করি, অনেক আছে ক্যারেট সিস্টেম করি, অনেক বর্তমানে এখন সাদা পানির বস্তা আছে, আমরা সাদা বস্তায় করেও এটা আমরা বাজারজাত করি। কেউ ঢাকায় দেয়, কেউ চট্টগ্রাম দেয়, তার আমরা 18 মাইলি দেয়, কেউ সাতক্ষীরায় দেয়। যার যে মার্কেটে ভালো দাম পায় সে মার্কেটে কুলগুলো আমরা পাঠাই দিই। এই দামটা কিভাবে পান? মানে আপনি দিয়ে দিলেন সাথে সাথে আপনাকে টাকা জি দিয়ে জি, দেয়? আমরা খুলনায় যাই, খুলনায় যাওয়ার পরে আমরা আড়তে মাল রাখি, মাল রাখার পরে এখানে বিভিন্ন ব্যাপারে আসে, আমাদের ওই কারুমের মুখ খুলে দেয়। যার যেটা পছন্দ হয় সে সেটা দামের উপরে নির্ভর করে সে মাল সেখানে নিয়ে যায়। আড়তদার আমাদের লাস্টে টাকা দেয়, আমরা মাল এসব করে টাকা নিয়ে চলে আসি রাতে। একটা প্রশ্ন, টাকাটা কিভাবে কারা ঠিক করে দেয়? এটা কি আপনারা ঠিক করেন না? আড়তদাররা। আমরাও ঠিক করতে পারি, কিন্তু একজন আড়তে নিয়ে যায়, তাদের মাধ্যমে আমরা এই কাজটা করি। আড়তদার এটা কিভাবে ঠিক করে? এটা কি ডাকে কুলের ওঠে, এটা কোয়ালিটি ডাকে। দেখে? জি জি, না নাকি? এখানে কুল থাকে 10টা ব্যবহার থাকলে ডাক ওঠে। আচ্ছা, এটা ডাক। কেউ 100 টাকা, কেউ 105, কেউ 110, এইভাবে ডাক উঠতে উঠতে সবচেয়ে যে বেশি দাম দেয় কুলটা সেই ব্যাপারেই পায়। এইভাবে ডাক ওঠার পরে ওটা লেখা হয় যে আমার নাম শেখ আব্দুর রহিম, আমার মাল 100 কেজি, কত টাকা দাম, 130 টাকা দাম হিসাব করে আড়তদারি কেটে নিয়ে আমাদের বাকি টাকা দিয়ে দেয়। আপনারা তাহলে সাথে সাথে টাকা নিয়ে টাকা চলে নিয়ে আসেন। চলে আসি। আর যদি মালটা ঢাকায় পাঠায় তো ওখানে চালান, একদিন 2 দিন পরে ওটা চালান হয়ে টাকা রিটার্ন চলে আসে আমাদের যেখান থেকে গাড়ি যায় ওখান থেকে। ভাই আপনার এইখানে তো সাতক্ষীরায় হাজার হাজার কুল দেখতে পাচ্ছি, তা আমাকে কি একটু বলতে পারবেন আপনাদের এখানে কত বিঘার উপর কত কুল চাষ করা হয়? আমাদের এখানে তো এই মাঠে হাজার হাজার বিঘা কুল আছে। এর ভিতরে সবচেয়ে বড় চাষি যারা আছে 40-50 বিঘা পর্যন্ত কুল আছে এক চাষির। নিচে আছে 5 বিঘা, 2 বিঘা, 1 বিঘা কুলের বাগান আছে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। RTV কৃষি ও কৃষি টিমের পক্ষ থেকে আমরা আরেকজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। ভাই আসেন, এই যে এক অফিসার আসছেন, একটু কথা বলবেন আপনার আসসালামু সাথে আলাইকুম। কুল সম্পর্কে। ওয়ালাইকুম আসসালাম। জলিল ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। জলিল ভাই আপনার কত বিঘা জমির উপর কুল চাষ করছেন? আমার আপনি? 20 বিঘা জমি কুল আছে। পুরো 20 বিঘা জমির উপর আপনি কুল চাষ কুল করছেন। চাষ করি। কি কি কুল চাষ করছেন আপনি? থাই কুল, বল কুল, তোয়াক কুল, তারপরে বেবি সুন্দরী, 4-5 প্রকারের কুল আছে। ভাই আপনি কতদিন ধরে কুল চাষ করছেন? এখানে
15 বছর মতন। না, আমি সব ধরনের চাষ করি, কি কি চাষ করেন? মালটা, বেগুন, যত প্রকার সবজি, আখের চাষ আছে, সব কিছু আমি করি। ভাই এই যে 15 বছর ধরে আপনি কুল চাষ করছেন, এমন কোনো বছর কি হয়েছে যেটাতে আপনার কোনো কুলই আসে নাই, অনেক লস হয়েছে? কুলে কি লস হয়? কিছুদিন আগে হয়েছিল নারকেল কুল চাষে, কিন্তু এখন এই থাই চাষ, এই নতুন জাত আসার কারণে লস হয় না। নারকেল কুলে কিরকম লস নারকেলি হয়েছে? কুলটা আসলে একই টাইমে পাকে, বেশি গরম বা রৌদ্র বা একটু বৃষ্টি হলে ও নষ্ট হয়ে যায় সব। তাড়াতাড়ি কিন্তু এই নষ্ট হয়ে কুলটা তলায় যদি আপনার 5 দিনও ফেলানি থাকে, তো এই কুল নষ্ট হয় না। এত সুন্দর এই থাই কুল, থাই বল, এগুলো বেবি সুন্দরী, টক, এটা হলো মানে কৃষকের বাছাই দেয় আর কি। ভাই এই যে আপনি বললেন যে নারকেল কুলটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তবে খেতে তো নারকেল কুলটাই মজা। নারকেলের কুলটা এমন কুল, ধরেন এই কুলটা যত ভালো আছে, ওই কুলটা পাশা যখন রৌদ্র বেশি পড়ে, পাশাতে লালই ও নিচে পড়ে যায়, ওই কুল বাজারেই নেয় না। ভাই তার মানে আপনি যে বললেন নারকেল গাছটা কুল ছিল আপনার, তাহলে তারপর যখন ওটাতে লস হলো, তারপর কি ওটা কেটে দিয়েছেন নাকি ওটার উপর গ্রাফটিং করে আবার থাই কুল চাষ করা শুরু করলেন? ওটা ওই ডাল কেটে আবার ডাল জোড়া দিতে হয়, এই কুল ডাল জোড়া দিয়ে এই কুল তৈরি করা হয়। তার মানে কাটতে হয় না? না, কাটতে হয় না, গাছ ওঠাতে হয় না, ডাল কেটে দিলে ওখান থেকে জোর দিতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এই জন্য হচ্ছে চাষিরা এখন নারকেল কুলের পরিবর্তে, যেহেতু ওটাতে লস বেশি হয়, জি। থাই কুলে লাভ বেশি হয়, এই কারণে থাই কুল বেশি চাষ করছে, তাই তো? হ্যাঁ জি। আচ্ছা, রহিম ভাই কোথায় গেল? রহিম ভাই, আপনি কি আমার জন্য কুল পাড়তে গেলেন? জি ম্যাডাম, আপনার জন্য কিছু কুল আসলে আপনি খান, খেয়ে দেখেন আমার। অনেক ধন্যবাদ সাতক্ষীরার ভাই। কুল। আমি তো আপনার কুল আগেও খেয়েছি, আবারও খাবো। রহিম ভাই, আমাকে একটু বলেন, কুল চাষিরা কুল চাষ করছেন, এমন কি কখনো হয়েছে যে কুল চাষ করার সময় রোগবালাই হয়েছে বা লসের সম্মুখীন হয়েছেন? জি ম্যাডাম, এটা তো ব্যবসায় থাকবে, লাভ লস থাকবে, রোগ থাকবে, কিন্তু এর জন্য আমরা ট্রিটমেন্ট দেই। রোগ আসার আগে আমরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করি, ছত্রাকনাশক ব্যবহার করি। এ কারণে আমরা আসলে রোগটা আমাদের আক্রমণ করতে পারে না। আক্রমণ করার আগে আমরা এটা বিভিন্ন কীটনাশক দিয়ে এগুলো প্রতিরোধ করতে পারি। কোন কীটনাশক ব্যবহার করেন? বিভিন্ন রকম টাটামিট করি, অ্যান্টাকল ব্যবহার করি, ছত্রাকনাশক বিষ টাটামিট করি, বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিষ আছে, বায়ার কোম্পানির আছে। রহিম ভাই, আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে কুলটা, এটা তো আপনার সিজনাল ফল, তো যখন এই সিজনটা শেষ হয়ে যায় তখন কি এই ডালপালা, এই জমিটা খালি থাকে? না ম্যাডাম, এই জমি আমরা যখন আমাদের কুল হারভেস্টিং শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে আমরা এইগুলো ডালগুলো কেটে ফেলাই। কেটে ফেলানোর পর জমি আবার চাষাবাদ করি। চাষাবাদ করে আমরা কেউ কেউ আপনার হলুদ লাগাই, সাথী ফসল হিসাবে আবার আপনার তিল লাগাই। ফেলায় রাখে না কেউ, 2-1 হয়তো রাখে, আর সবাই কিছু না কিছু সাথী ফসল হিসাবে এখানে লাগায়। তার মানে কিছু না কিছু আপনারা চাষ করতেই জি থাকেন। জি জি। জলিল ভাই, আপনি এই সময় কি করেন যখন হচ্ছে এই ডালগুলো কেটে ফেলেন? এগুলো কাটার পরে আমরা হলো বরবটি চাষ করি, সবজি চাষ, কেউ বেগুন লাগায়, কেউ তিল লাগায়, কেউ হলুদ লাগায়। আপনি কোনটা করেন? আমি বরবটি, হলুদ, তিল চাষ করি। তিল চাষ করলে কাঠের চাহিদাও মেটে, আবার সাংসারিক তেলও বেড়ে যায়। মানে দুইটাই হচ্ছে তিলের দুটোই, চাষ তিল করা চাষ যায়। করলে তিল চাষে লাভবান বেশি, তিলের চাষে লস কেমন হয়? লস হয় না। তিলের চাষে লস হয় না বলা না, যায়? অল্প দিনের ভিতরে তিল উঠে যায়, তারপরে কুয়াশা আসে, কুয়াশা আসার পরে আবার আমরা সার মাটি দিয়ে আবার কুল চলে আসে। মানে ফলের উপযোগী করে তুলি আবার। বুঝতে পেরেছি। তার মানে রহিম ভাই আর জলিল ভাই, আপনাদের দুজনের সাথে কথা বলে বুঝতে পারলাম আপনারা দুইজনই খুব দক্ষ আধুনিক কৃষক। তাহলে আপনাদের কাছ থেকে যে এত তথ্য আমরা জানতে পারলাম আপনাদের মাধ্যমে আজকে, জি। এবং আমার দর্শককে জানাতে পারলাম, আপনাদের দুজনকে আমার পক্ষ থেকে এবং আরটিভি কৃষি ও কৃষি টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের এই যে আসার জন্য, আমাদের এই কুল চাষে প্রচার প্রসার করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আপা, ভালো আছি। আমরা তো ঢাকায় যারা, তারা শুনি যে সাতক্ষীরা জেলার কুল নিয়ে খুব সুনাম আছে, হ্যাঁ। তো আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে আপনি তালা উপজেলার কৃষি কর্মকর্তা, আমি একটু জানতে চাচ্ছি যে এই যে তালা উপজেলার যে কুল, এই কুল চাষিদেরকে আপনারা কি কি টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন? ধন্যবাদ। আমি তালা উপজেলায় আমাদের এবছর 165 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। আপনি ঠিকই বলেছেন যে সাতক্ষীরা জেলার কুল একটা খুবই স্বনামধন্য এবং সারা বাংলাদেশে পরিচিত। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই যে বড়কাশীপুর গ্রামে, এখানে আমাদের এই ব্লকে প্রায়
40 থেকে 50 হেক্টর কুলের আবাদ হয়েছে। আমরা এখানে বিভিন্ন জাতের কুল হয়, এখানে থাই আপেল কুল, বলসুন্দরী কুল এবং টক মিষ্টি কুলের একটা সংমিশ্রণ বাগান আমরা দেখতে পাচ্ছি। অনেকে লাভবান হবে, যেহেতু এখানে শুরু থেকে প্রায় 250 টাকা দামে কুল বিক্রি করেছেন, এখনো পর্যন্ত এখন বাজার মূল্য প্রায় 110 থেকে 20 টাকা। আমরা আশা করবো যে কৃষকরা এখানে লাভবান হবে। আর যে কথা আপনি বলছিলেন যে আমরা বিভিন্নভাবে আমাদের কাজই কিন্তু কৃষি সম্পদ ডেভেলপমেন্টে প্রযুক্তি সম্প্রসারণ করা। আমরা কৃষকের মাধ্যমে নতুন নতুন জাতের সম্প্রসারণ করার জন্য তাদের পরামর্শ দিয়ে থাকি, তাদের ফসলকালীন যে রোগ পোকামাকড় আসছে বা সেটার পরামর্শ দিয়ে থাকি। বিভিন্ন সার ব্যবস্থাপনা নিয়ে আমাদের ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তারা পরামর্শ দিয়ে থাকেন সবসময়, এবং আমাদের বিভিন্ন প্রকল্পের আওতায় তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনা হয়। অনেক ধন্যবাদ আপা আপনাকে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে সারাদিন আমরা সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ছিলাম। বেশ কয়েকজন কৃষক এবং কৃষি কর্মকর্তার কাছ থেকে সাতক্ষীরা জেলার কুল কেন এত বিখ্যাত সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। যে সকল কৃষক এবং খামারি আপনাদের কৃষি সফলতার গল্প আমাদেরকে জানাতে চান, তারা অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আনিকা ইশরাফ ইকরা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কৃষি সফলতার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।